আমি দিদির বিরুদ্ধে দাঁড়াবো। জানো মমতাদি একবার প্রেগনেন্ট হয়ে গেছিল, আন্দামান ট্যুর করছি আমি, দিদি প্রেগনেন্ট হয়ে গেল। আসলে কি জানেন তো, বয়সের সাথে সাথে ভীমরতি ধরে আমরা প্রত্যেকে দেখেছি, এবং যেই দৃশ্যটা সেই জিনিসটা করা উচিত নয়, কিন্তু কি জানেন তো, তার হয়তো মানসিকতাটাই এরকম ছিল। এবং তার পরবর্তীতে এই দৃশ্য আমরা দেখতে পেরেছি যে কিভাবে সোনালী গুহ যেই সব বক্তব্য রেখেছে, সেই সব বক্তব্যে তার শিক্ষা খুব সুন্দরভাবে প্রকাশিত হয়। এবং কি জানেন তো, আমার নেত্রী প্রত্যেকটা ব্যক্তিকে সেই সম্মান দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু সে যদি সম্মান গ্রহণের যোগ্য না হয়, আজকের দিনে দাঁড়িয়ে ওনার যে অবস্থা সেই জিনিসটা স্পষ্ট করে দেয় যে সত্যি তো একটা ব্যক্তি, যেই ব্যক্তিটা নিজে কতই না কথা বলেছে, যেই ব্যক্তিটা নাকি অভিমানিত, কেন তাকে তাদের পদ থেকে সরানো হয়েছে। আরে মশাই, আজকের দিনে দাঁড়িয়ে কোনো যোগ্য ব্যক্তি সেই পদ পাবে, এই জিনিসটাই তৃণমূল কংগ্রেস কিন্তু প্রতিজ্ঞাবদ্ধ, এবং এই জিনিসটাই প্রত্যেকটা দল প্রতিজ্ঞাবদ্ধ হওয়া উচিত বলেই আমি মনে করি। আজকে আমরা দেখতে পাচ্ছি যে সোনালী গুহ কতই না বক্তব্য রাখছেন, নোংরামি করছেন। মানে মূলত ওই নোংরা ব্যক্তিটার ব্যাপারে আমার মুখ থেকে দুটো কথাও বেরাক, আমি সত্যি সেই জায়গাটুকু চাইছি না। কারণ বিশ্বাস করুন, উনি যতটা বিলো দ্য বেল্ট গিয়ে কথা বলতে পারেন, আমার শিক্ষা, আমার পারিবারিক শিক্ষা, এবং অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় যে শিক্ষায় আমাকে শিক্ষিত করেছে, সেটা সত্যি সেই ভাষায় কোনোদিন নামতে পারবে না। তাই বাস্তবে ওই সোনালী গুহকে নিয়ে আমি কোনো বক্তব্য রাখতে ইচ্ছুক নই। এবং আমি আপনাদের সকলকে একটা কথা বলবো, পাগলে কি না বলে এবং কে কি না খায়, সর্ববিষয় যদি আমাদের সকলকে উত্তর দিতে লাগে, তাহলে কি জানেন তো, সারা দিনটা এই করেই কিন্তু চলে যাবে। হাতে ঘড়িটা পড়া নেই, ঘড়িটা দেখতে যাচ্ছিলাম, কিন্তু মূলত একটা কথাই বলতে পারি, সব বিষয় আমরা মন্তব্য রাখতে চাই না। মূলত যেই ব্যক্তি পাগলে পরিণত হয়েছে, সেই ব্যক্তির ব্যাপারে কি আর বলবো, ওনার মানসিক সুস্থতা কামনা করি। বামফ্রন্টের চেয়ারম্যান আজকে পেছনের সারিতে ছিল, মানে ওই রাজ্যপালের যে শপথ গ্রহণ অনুষ্ঠান, মমতা বন্দ্যোপাধ্যায় ডেকে নিলেন এবং বললেন, আরে বিমানদা পেছনে কেন, একদম সামনের সারিতে পাশে বসালেন। কি বললেন? ঠিক যেই কথাটা কিছুক্ষণ আগে বললাম, যে আমরা এই শিক্ষাতেই শিক্ষিত। আমরা প্রত্যেকে জানি রাজনৈতিক সৌজন্যতা, আমরা প্রত্যেকে জানি যে একে অপরকে সম্মান করাটা ভীষণভাবে জরুরি। যতই আমরা রাজনৈতিক ময়দানে লড়াই করি না কেন, আমাদের সকলের মনোভাব আলাদা হতে পারে, আমাদের সকলের লক্ষ্য আলাদা হতে পারে, কিন্তু কি জানেন তো, আমরা সকলকে কিন্তু মানুষ হিসাবে মান্যতা দিই। আজকে আমরা এই দৃশ্য দেখেছি যে কিভাবে সেই সময়, সেই 34 বছরে যারা শাসন করে এসছে, সেই সিপিএম কোনোদিন মানুষকে মানুষ হিসাবেই মান্যতা দেয়নি। আপনি যদি প্রতিবাদ করতে যেতেন, তাহলে হয়তো তার পরের দিন আপনি নিখোঁজ হয়ে যেতেন। বা এই দৃশ্য আমরা দেখেছি যে কিভাবে মাটির তলায় যে কঙ্কালগুলো পাওয়া গেছে, সেই কঙ্কালগুলো তাদের ছিল যারা কিন্তু সেই সময় প্রতিবাদ করার চেষ্টা করেছিল। কিন্তু কি জানেন তো, এবং সমান দৃশ্য তাদের ভাইয়ের কাছ থেকে আমরা আবারও দেখতে পাচ্ছি। অর্থাৎ ওই রাম এবং বাম যে দুজন ভাই, সেই জিনিসটা তো আমাদের কাছে নতুন হিসাবে জানার সত্যি কিছু নেই। বিজেপির তরফ থেকেও আমরা দেখতে পাচ্ছি, যদি আপনি প্রতিবাদ করতে যান, আপনি হয়ে যান অ্যান্টি ন্যাশনালিস্ট। যদি আমি প্রতিবাদ করতে যাই, আমি হয়ে যাই চটিচাটা। আর হ্যাঁ, যদি কোনো বড় পদে বসে থাকা কোনো একজন ব্যক্তি হয়তো অমিত শাহর কথার সাথে মান্যতা না দিয়ে কথা বলতে চান, তাহলে হয়তো ওনার রেজিগনেশন লেটারটা সামনে আসে। এর থেকে বিস্তারিত কিছু বলতে চাইছি না। কিন্তু কি জানেন তো, মমতা বন্দ্যোপাধ্যায়ের শিক্ষা এটা, মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শ এটা। মমতা বন্দ্যোপাধ্যায় সেই দিনও একটা কথা বলেছিলেন যে বদলা নয়, বদল চাই, বদল চাই। আর হ্যাঁ, এইটা তো সত্যি কথা। মমতা বন্দ্যোপাধ্যায় আসার পরবর্তীতে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর যা যা অত্যাচার করেছিল সেই সময় সিপিএমের বিভিন্ন নেতারা, যদি মমতা বন্দ্যোপাধ্যায় চাইতেন, খুব সুদে আসলে কিন্তু গোটা বিষয়টা ফিরিয়ে দিতে পারতেন। কিন্তু দিদি সেই জিনিসটা করেননি। আমাদের শিক্ষা যে বাস্তবেই সেটা নয়, তাই এই কথাটা দিয়েই আমি শুরু করলাম যে আমাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, দিদিমণির শিক্ষা, দাদার দেখানো পথ, কোনোটাই যে এই নোংরামির দিকে আমাদেরকে ঠেলে নিয়ে যায় না, কোনোটাই এইসব নোংরামির প্রতিবাদ নোংরা কণ্ঠস্বরে আমাদেরকে করতে শেখায় না। তাই জন্য কিছু প্রশ্ন কিন্তু আমি বাতিল করতে বাধ্য হচ্ছিলাম। আপনি যেই প্রশ্নগুলো করছিলেন, বিভিন্ন ব্যক্তিত্ব কী বলছে না বলছে, তারা বিলো দ্য বেল্ট হতে পারে, আমাদের শিক্ষা বিলো দ্য বেল্ট যাওয়ার কোনো দিনই ছিল না, আগামী দিনেও হবে না। প্রিয়াঙ্কা টেবরিওয়াল দেখলাম আজকে তিনি একটি দেয়ালে মানে বিজেপি পদ্মফুল আঁকছে, ভালো তো। আমার কথাটা হচ্ছে, আজকে পদ্মফুল আঁকছে, তার পাশাপাশি পদ্মফুলের পাশে বিশ্বাস করুন ওই শূন্য আঁকাটা খুব সহজ। আমি বলবো যে শূন্যটাও একটু আঁকাটা প্র্যাকটিস করে নিতে। কারণ যখন বিজেপির বিভিন্ন নেতারা আমাদের বাংলায় পা রেখেছে, ওনারা কত বক্তব্যই না রেখেছে, তাই তো। কিন্তু কি জানেন তো, ওই বক্তব্য শুধুমাত্র বক্তব্যের জায়গায় সীমিত রয়ে থাকে, এবং মূলত আমরা দেখতে পারি যে সবটাই শূন্যতে পরিণত হয়ে যায়। মানে মাঝে মাঝে মনে হয় যে শূন্য বাস্তবেই কে ইনভেন্ট করেছিল, কে আমাদের সকলের চোখের সামনে নিয়ে এসেছিল। সেটা হওয়া উচিত ছিল বিজেপি এবং সিপিএম, অর্থাৎ দুই ভাই, পারিবারিক বিষয়। এটা কিন্তু শূন্য, কিন্তু তাদের পারিবারিক সম্পত্তি, জানেন তো। ডাক্তার নাড়ু ডাক্তার বিজেপি না সিপিএম বলো, মানে রাম না বাম? ওই তো নিজের একটা নিচে একটা ছোট্ট ডট রয়েছে, তো একটা ফুটকি রয়েছে, ওই ফুটকিটা সরিয়ে দিন,
তারপরে হয়ে যাবে বাম। বামপন্থী একজন ডাক্তার বলছেন যে বিজেপি ক্ষমতায় আসবে। আসলে আপনি যদি একটু গভীরভাবে দেখেন, আপনি ভীষণভাবে বুঝতে পারবেন গোটা বিষয়টা, যে কিভাবে প্রত্যেকটা ক্ষেত্রে এই বিজেপি আজকে যেইটুকুনি জায়গায় টিম করে জ্বলছে, সেইটুকুনি তো তার বড় ভাইয়ের কৃপাতেই। মানে অর্থাৎ বাম যদি না চাইতেন তাহলে তো রামের জন্মটুকু হতো না। মানে কার কথা বলছি বুঝতে পারছেন। এবং আমি বুঝতে পারি না যে কোন ক্ষেত্রে বিজেপি এত বুক ঠুকে কথা বলে। আসলে কি জানেন তো, যারা এই কথা বলতো না যে সিপিএমের শিরদাঁড়া বিক্রি নয়, বিশ্বাস করুন পুরো হোলসেল মার্কেটে একদম কম দামে বিক্রি করে দিয়েছে বিজেপির কাছে। এবং সেইটাই হচ্ছে বাস্তব দৃশ্য। আপনি যখন এই প্রশ্নটা করলেন যে রাম নাকি বাম, আমি সোজা এই কথাটাই বলতে চাইছিলাম যে বিশ্বাস করুন, বড় বাজারে যান, হোলসেল মার্কেটে ওনাদের শিরদাঁড়া বিক্রি পাবেন। এবং কিনছে কারা? কিনছে হচ্ছে বিজেপির বিভিন্ন লোকজনরা, পকেটে একটা বড় সংখ্যক বান্ডিল ঢেলে। তাই এদের থেকে বাস্তবে আমাদের কিছু শিখতে হবে বলে আমি মনে করি না ভাই। এরা যেখানে আছে তাদেরকে সেখানে থাকতে দিন। আর হ্যাঁ, তারা জয় বাংলা বলতে তাদের কণ্ঠে দ্বিধাবোধ হতে পারে, তারা হয়ে যেতে পারে কোনো একটা রোহিঙ্গা, তারা হয়ে যেতে পারে বাংলা বিরোধী, কিন্তু কি জানেন তো, আজকে আমরা একটা কথা বলতে পারি, যখন আমরা জোর কণ্ঠে জয় বাংলা বলি, তখন আমরা মায়ের কথা বলি, তখন আমরা মাটির কথা বলি। আর হ্যাঁ, মানুষের কণ্ঠস্বরে জয় বাংলা উঠে আসা স্পষ্ট করে দেয় মা, মাটি, মানুষের কতটাই শক্তি দিন দিন বাড়ছে, কতটাই সমর্থন দিন দিন বাড়ছে। ব্রিগেডে মোদির অনুষ্ঠানে মমতাকে আমন্ত্রণ, নীতিন গডকরি চিঠি দিয়ে জানিয়েছেন, যাবেন দিদি? দেখুন, ওটা দিদির ব্যক্তিগত মত, কিন্তু আমার কথাটা হচ্ছে এখানেই যে আজকের দিনে দাঁড়িয়ে মোদিবাবু এবং বিভিন্ন বিজেপির নেতৃত্বরা যেই দিকে গোটা বিষয়টা নিয়ে যাওয়ার চেষ্টা করছে, তারাও গোটা বিষয়টা খুব সুন্দরভাবেই জানে যে এই বাংলার মাটিতে তাদের সত্যি কোনো ঠাঁই নেই। তাই জন্যে যে কোনোভাবে যদি দিদি একটু শুনছেন, কিন্তু কি জানেন তো, আমরা প্রত্যেকে জানি আমার দিদি, আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোনোদিনই কিন্তু আপোস করেননি, জানেন তো। প্রত্যেকটা ক্ষেত্রেই উনি লড়াই করে গেছেন। এবং এই দৃশ্য আমরা দেখেছি যে কিভাবে সেই যুগ থেকে শুরু করে আজকের দিন পর্যন্ত উনি মহিলা ক্ষমতায়নে বিশ্বাসী। জাস্ট একটা কথা এটার মাঝখানে আমি উল্লেখ করবো, কদিন আগে ওমেন্স ডে গেল, আন্তর্জাতিক নারী দিবস। একটু তুমি খোঁজ নিয়ে দেখো, যেখানে ওই ডাবল ইঞ্জিনের সরকার রয়েছে, সেখানে একটা পুচকে 20 বছরের মেয়ে এবং 80 বছরের একজন বৃদ্ধা একদিনে রেপ হয়েছে। আজকে সেইখানে দাঁড়িয়ে তাদের পরিবার কি বাস্তবে জাস্টিস পেল, নাকি ওই শুধুমাত্র জাস্টিসটা বিজেপির কাছে একটা ভোট ব্যাংক কেন্দ্রিক একটা মূলত বিষয়, যে ভোট যখন আসবে তার আগে জাস্টিস করে নামতে হবে, তার আগে পর্যন্ত মহিলা সুরক্ষা লাটে যাক, তাদের সত্যি কিছু যায় আসে না, এইটাই তাদের মূল লক্ষ্য। এই দৃশ্য আমরা দেখে যাচ্ছি। আজকে আমাদের বাংলার প্রথম মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা জিনিস স্পষ্ট করে দিয়েছেন যে মহিলা ক্ষমতায়ন থেকে শুরু করে মহিলা শিক্ষা, মহিলা সুরক্ষা, সর্বক্ষেত্রে যদি কেউ এগিয়ে থাকে সেটা কিন্তু আমাদের বাংলা। আর কি জানেন তো, ওই একটা কথা বলতে পারি, তারা সৌজন্যের খাতিরে যদি একটা লেটার বা একটা ইনভিটেশন পাঠায়, অবশ্যই তারা পাঠাক, কিন্তু আমার মায়ের মন্দিরের ভিতর পর্যন্ত সেই লেটার যাবে বলে আমি মনে করি না। মায়ের মন্দিরের বাইরে পর্যন্ত সেই দরখাস্ত থাকুক, কিন্তু মায়ের মন্দিরের ভিতরে আমরা প্রত্যেকে জানি মানুষের নোংরা ভাবনা থেকে শুরু করে সব কিছু, নোংরা জিনিসপত্র তাদেরকে বাইরে ফেলে, চটি বাইরে খুলে, হাত পা ধুয়ে তার পরবর্তীতে মায়ের মন্দিরে যেতে হয়, এবং না হলে ওই তো ভ্যানিশ বাবুর মতো হোঁচট খেতে হয়। তাই একটা কথাই বলবো যে বিজেপি ভয় পেয়েছে। এবং কি জানেন তো, আমি একটা জিনিস বলতে পারি, প্রত্যেকটা ক্ষেত্রে তারা বারবার হোঁচট খাবে, বারবার ঠোকর খাবে, কারণ বাংলার গায়ে যারা আঘাত করতে গেছে তারা বরাবরই তাদের ধ্বংস নিশ্চিত হয়েছে।